১৩ বছর পর জেল থেকে বের করে আল্লামা সাঈদীকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য স্বৈরাচারী হাসিনা কি এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল যার কারণে গোটা বাংলাদেশের মানুষ আজও হাসিনাকে প্রতিনিয়ত অভিশাপ দিয়েই যাচ্ছে। স্বৈরাচারী হাসিনার সরকার কি খুব বেশি ভয় পেয়েছিল যে এই মানুষটা জেলের বাহিরে থাকলে তাদের বড় রকমের জাতাকলে পড়তে হবে? কেন তাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করার জন্য এত বড় শয়তানি চাল চেলেছিল হাসিনার লোকেরা? আজকের এই বিশেষ প্রতিবেদনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জীবনের শেষ দিনগুলোর এমন কিছু গোপন খবর ফাঁস করা হবে যা জানলে আপনাদের পিলে চমকে যাবে। কিভাবে আল্লামা সাঈদীকে চালাকি করে প্যাচে ফেলা হয়েছিল এবং তার চিরবিদায়ের পেছনের আসল কারিগর কারা ছিল তার পুরো পর্দা ফাঁস করা হবে আজকের এই প্রতিবেদনে। পিরোজপুর জেলার জিয়াননগরের ছোট্ট একটি গ্রাম যার নাম হলো সাউথখালী। সালটা ১৯৪০, সময় ২ ফেব্রুয়ারি। ঠিক এই দিনে এই গ্রামের মাটিতে জন্ম নেন দেলোয়ার হোসেন সাঈদী। বাবার নাম ইউসুফ শিকদার, মাতার নাম গুলনাহার বেগম। খুব সাধারণ ঘরের একটা মানুষ ছিলেন তিনি। গ্রামের মানুষ তার বাবাকে একজন সোজা সাপটা সাধারণ আলিম হিসেবেই খুব ভালো করেই চিনত। এলাকার অনেক পুরনো মানুষদের মুখে শোনা যায় জন্মের পর তিনি এলাকায় দেলোয়ার শিকদার নামে সবার কাছে বেশ পরিচিত ছিলেন। কিন্তু এখানে একটা বিশাল অবাক করা বিষয় হলো, সেই সাউথখালী গ্রামের নাম এখন আর সাউথখালী নেই। মানুষের মুখে মুখে সেই গ্রামের নাম বদলে গিয়ে একদম সাঈদখালী হয়ে গেছে। বালিপাড়া ইউনিয়নের এই ছোট্ট গ্রামটির নাম একজন মানুষের নামের কারণে কিভাবে একেবারে বদলে গেল তা নিয়ে আজও অনেকের চোখ যেন কপালে উঠে যায়। স্থানীয় পুরনো মানুষদের অনেকেই বলেন সাউথখালী নাম হয়তো তিনি নিজের নামের কারণে সাঈদী উপাধি জুড়ে দিয়েছিলেন। তবে এখানেও রয়েছে আরেক বিশাল রহস্য। তার পরিবারের মানুষজন এই কথা একদমই মানতে নারাজ। তারা বিষয়টি সম্পূর্ণ ভিন্ন কথা বলেন। তার ছেলে মাসুদ সাঈদীর কথা অনুযায়ী শিকদার তাদের কোনো পারিবারিক উপাধিই ছিল না, বরং সাঈদ নামটাই তাদের আসল বংশের উপাধি। আল্লামা সাঈদী গ্রামের মক্তবে তার প্রাথমিক লেখাপড়া শেষ করেন। এরপর তিনি সারসিনা এবং খুলনার আলিয়া মাদ্রাসায় অনেক দিন ধরে পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করার পর তিনি কি কাজ করতেন তা নিয়ে রয়েছে নানান রকমের কানাঘুষা আর গুজব। স্থানীয়দের অনেকেই জোর গলায় বলেন তিনি একসময় গ্রামের কাছে পাড়ের হাটে নিজের ভাইদের সঙ্গে মিলে একটি মুদির দোকানের ব্যবসা করতেন। তখন তিনি অত্যন্ত সাদাসিধে একটি সাধারণ জীবন পার করতেন। কিন্তু তার ছেলে মাসুদ সাঈদী এই সব কথাকে পুরোপুরিভাবে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। পরিবারের কথা অনুযায়ী তিনি কখনোই পাড়ের হাটে কোনো রকমের ব্যবসা করেননি, বরং তিনি খুলনায় ব্যবসা করতেন এবং অনেক আগে থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্র জীবনের পর থেকেই নাকি তার এই লেখালেখির কাজ শুরু হয়েছিল। এরপরে ৮০ দশকের শুরুর দিকে তিনি সারা দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিল বা ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেন। তার কথা বলার ধরন ছিল একদম জাদুকরী। তার সেই ভরাট কণ্ঠের আওয়াজ শুনে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের রাতের ঘুম যেন রীতিমতো হারাম হয়ে যায়। চট্টগ্রামের বিখ্যাত তাফসির মাহফিল কিন্তু তিনিই শুরু করেছিলেন। এই তাফসির মাহফিল টানা ৩৮ বছর ধরে চলেছিল। এরপর খুব অল্প সময়ের মধ্যেই তিনি ধর্মীয় বক্তা হিসেবে বিশাল এই ভক্তের দল তৈরি করতে সক্ষম হন। আর এই আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় যেন তার জন্য সবচাইতে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। স্বৈরাচারী হাসিনা বা তার দলবল এই বিপুল জনসমর্থন দেখে রাগে তেলে বেগুনে জ্বলে ওঠে। তখনই তারা খুব ভালো করে বুঝতে পারে এই লোকটাকে জেলের বাহিরে খোলা মাঠে রাখা তাদের জন্য চরম বিপদের কারণ হতে পারে। তারপর ১৯৭৯ সালে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগ দেন। এরপর তিনি সরাসরি রাজনীতিতে একদম বুক ফুলিয়ে মাঠে নামেন। মজার ব্যাপার হলো ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি হাসিনাকে চরম অপমানের উচিত শিক্ষা দেন। তার এই অভাবনীয় বড় মাপের সাফল্যে আওয়ামী লীগের নেতারা একেবারে দিশেহারা হয়ে পড়েন। তাদের নাকের ডগায় বসে একজন সাধারণ মানুষ এত বড় নেতা হয়ে যাবে এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি। আর ঠিক এ কারণে আল্লামা সাঈদীকে নতুন করে ফাঁদে ফেলার গভীর সব পরিকল্পনা শুরু হয়। সাঈদীকে সাইজ করার জন্য স্বৈরাচারী হাসিনার লোকেরা ১৯৭১ সালে কিছু পুরনো মন গড়া কথা সবার সামনে টেনে আনে। এরপরের ঘটনা তো সবারই জানা। সাঈদীকে পুরোপুরিভাবে নাস্তানাবুদ করতে এবং রাজনীতির মাঠ থেকে একেবারে সরিয়ে দিতে ২০১০ সালে মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। ভাবা যায় এক যুগেরও বেশি সময় অর্থাৎ টানা ১৩ বছর ধরে আল্লামা সাঈদীকে জেলের ভেতরে আটকে রাখা হয়।
আওয়ামী লীগের নেতারা ভেবেছিল জেলে তাকে এভাবে পচালে দেশের মানুষ সাইদিকে হয়তো ভুলে যাবে, কিন্তু বন্দি থাকলেও সাইদির জনপ্রিয়তা একটু কমেনি। জেলের চার দেয়ালে আটকে থাকলেও বাহিরে আল্লামা সাইদির নাম ছিল সবার মুখে মুখে। তখন স্বৈরাচারী হাসিনার সরকার খুব ভালো করে বুঝতে পারছিল সাইদিকে এভাবে জেলের ভেতরে আর আটকে রাখাটা কোনোভাবেই সম্ভব নয়। এক কথায় ভয়ে যেন আওয়ামী লীগের নেতাদের হাওয়া টাইট হয়ে যাচ্ছিল। হাসিনার সরকার বুঝতে পারছিল যে সাইদি জেলের ভেতরে থাকলেও আওয়ামী লীগের গদি নড়ে যাচ্ছে। আর ঠিক তখনই ২০২৩ সালের অগস্ট মাসে এমন এক নোংরা খেলা শুরু করা হয় যা দেশের কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ২০১০ সাল থেকে একটানা ১৩ বছর জেলের চার দেয়ালে আটকে রাখার পর হঠাৎ করে একটি নাটক সাজানো হয়। মানে ১৩ বছর পর জেলের ওই অন্ধকার ঘর থেকে সাইদিকে চিকিৎসার নাম করে বাহিরে বের করে আনা হয়। দেশের মানুষকে বোঝানো হয়েছিল সাইদি অনেক অসুস্থ, কিন্তু এটা ছিল হাসিনার সরকারের একটি ভয়ঙ্কর শয়তানি চাল। অর্থাৎ জেলের বাহিরে এনে সাইদিকে চিরতরে দুনিয়া থেকে গায়েব করে দেওয়ার একেবারে নিখুঁত ছক কষেছিল হাসিনার সরকার। এরপর ২০২৩ সালের ১৪ই আগস্ট হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে যে আল্লামা সাইদি আর পৃথিবীতেই নেই। আল্লামা সাইদির এই খবর শোনার পর পুরো দেশ এক স্তব্ধ পরিস্থিতির মুখোমুখি হয়। সঙ্গে সঙ্গে দেশের মানুষ পরিষ্কারভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল মানুষ আল্লামা সাইদির জন্য অঝরে চোখের পানি ফেলে, অন্যদিকে স্বৈরাচারী হাসিনার দালালরা চরম খুশিতে মেতে ওঠে। কিন্তু হাসপাতাল এলাকায় সেদিন যে কড়া পাহারার নাটক দেখানো হয়েছিল তাতেই যেন আসল গুমর ফাঁস হতে শুরু করে। হাসিনার প্রশাসন পুরো হাসপাতাল এলাকা এমনভাবে ঘিরে রেখেছিল যেন সেখানে একটা মাছি গলারও কোনো উপায় না থাকে। সাইদির নিথর দেহ নিয়ে হাসিনার সরকারের এত কিসের ভয় বলুন তো? মূল আসল সত্যটা যেন কেউ জানতে না পারে, তার জন্যই তো এত কড়াকড়ি আর ঘাম ঝরানো পাহাড় বসানো হয়েছিল। এরপরে সাইদির নিথর দেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া এবং জানাজা তৈরি করা নতুন সব ঝামেলা। পদে পদে বাধা দেওয়া হয় সাইদির পরিবারের সদস্যদের। শেষ পর্যন্ত ১৫ই আগস্ট পিরোজপুরে সাইদি নিজের হাতে বানানো সাইদি ফাউন্ডেশনের পারিবারিক গোরস্থানে চরম করা পাহারার মধ্য দিয়ে এই তেজি নেতাকে মাটিতে রাখা হয়। আশ্চর্যের ব্যাপার হলো দাফনের সময়ও হাসিনার লোকেরা এমনভাবে পাহারা দিচ্ছিল যেন সরকার চরম কোনো বড় অপরাধ ঢাকার আপ্রাণ চেষ্টা করছে। একটা প্রাণহীন মানুষকে ঘিরে এত বড় মাস্তানি আর নাটক তো পুরো দেশের মানুষকে একদম বোকা বানিয়ে দিয়েছিল। কিন্তু সাইদির এই বিদায় কোনো স্বাভাবিক ঘটনা ছিলই না। ১৩ বছর পর জেল থেকে বের করে আনার পর যে সাইদিকে মেরে ফেলা হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ উঠে আসে ঠিক ১ বছর পর। সাইদির ছেলে মাসুদ সাইদি ২০২৪ সালের অক্টোবর মাসে প্রকাশ্যে এসে হাসিনার সরকারের এমন সব গোপন খবর ফাঁস করেছেন যা শুনলে রীতিমতো ভিমড়ি খেতে হয়। মাসুদ সাইদির কথা অনুযায়ী আল্লামা সাইদিকে আসলে সম্পূর্ণ সুস্থ অবস্থায় কারাগার থেকে বের করে আনা হয়েছিল। তার শরীরে কোনো ধরনের বড় কোনো রোগ বা সমস্যা ছিল না। মূলত তাকে খুব চালাকি করে জেলের বাহিরে এনে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার কাজটা করেছিল খোদ এই হাসিনা। মাসুদ সাইদির ফাঁস করা তথ্য আজ সবাইকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে স্বৈরাচারী হাসিনা নিজের ক্ষমতা ধরে রাখতে এবং অন্যদের খেল খতম করতে কতটা নিচে নামতে পারে। একজন সাহসী নেতাকে ফাঁদে ফেলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এই কাজ দেশের ইতিহাসের এক কালো দাগ হয়ে থাকবে। দেশের রাজনৈতিক ইতিহাসে দেলোয়ার হোসেন সাইদির এক অমীমাংসিত বিতর্কের নাম হলেও এই বাঘা নেতার শেষ দিনগুলোর করুণ পরিণতি স্বৈরাচারী সরকারের এক চরম খারাপ কাজ হিসেবেই কিন্তু লেখা হবে। আজ হয়তো সেই জালিম সরকার ক্ষমতায় নেই, কিন্তু ১৩ বছর ধরে তিলে তিলে নাজেহাল করে আল্লামা সাইদিকে শেষ করে দেওয়ার যে খারাপ উদাহরণ হাসিনার সরকার তৈরি করেছে তার বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।